সো হ্যালো এন্ড ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে কাজ শক্তি ক্ষমতার নতুন আরেকটা লেকচার দেখব। আজকের লেকচার টপিক হচ্ছে বিভব শক্তি। আমরা আজকের লেকচার বিভব শক্তি নিয়ে আলোচনা করব। তো সবাই হেডিং দাও, পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি। তো গতিশক্তি যতটা ইজি এবং ক্রিস্টাল ক্লিয়ার ভাবে মানুষের গতিশক্তি সম্বন্ধে যতটা ইজি এবং ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট থাকে মানুষের, বিভব শক্তি নিয়ে ততটাই কনফিউশন এবং শঙ্কা থাকে। তো বিভব শক্তি কি, কিভাবে হয় এবং কার জন্য অ্যাপ্লিকেবল, কোন কোন ফর্মুলা আছে বিভব শক্তি, এগুলো আমরা আজকে লেকচারে দেখবো। তো এটা ডেফিনেশনটা লেখো। এনার্জি পজেসড, ডবল এস হবে, এনার্জি পজেসড বাই এ বডি, possessed by a body or system by virtue of its position or এটা হচ্ছে ডেফিনেশন, তুলে নাও। এনার্জি পজেসড বাই আ বডি অর সিস্টেম বাই ভার্চু অফ ইটস পজিশন অর কনফিগারেশন। মানে কোন বস্তুর অবস্থান অথবা কনফিগারেশন, মানে কি শেপ বা হচ্ছে তোমার স্ট্রাকচার, এগুলো বোঝায়। তো এই কারণে বস্তুটা যে এনার্জি পজেস করে বা ওর ভিতরে যে এনার্জিটা তৈরি হয়, এটা হচ্ছে বিভব শক্তি। যেমন আমি এই বস্তুটাকে আমি যে তুলবো, হ্যাঁ, এর পজিশন আমি চেঞ্জ করলাম, তো এই পজিশন চেঞ্জ করার কারণে এর ভিতরে একটা এনার্জি পজেস্ট হয়েছে, একটা কিছু এনার্জি পজেস করছে। এটা কিভাবে প্রুভ হলো? ছেড়ে দিলে ব্যাক করলো, তার মানে হ্যাঁ, এর বিভব শক্তি বাড়ছিল। হুম। তো এইটাই হচ্ছে আমাদের বিভব শক্তি, এনার্জি পজেসড বাই এ সিস্টেম অর বডি বাই ভার্চু অফ ইটস পজিশন অর কনফিগারেশন। হ্যাঁ। তো এখানে মাথায় রাখবা যে এখানে বিভব শক্তির ফর্মুলা হচ্ছে চেঞ্জ ইন potential energy equals to negative of work done by conservative force, DWC। তো কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক ডানের নেগেটিভ ভ্যালুটাই হচ্ছে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। ওকে, এটা হচ্ছে তোমার বিভব শক্তির ফর্মুলা। এখন কনজারভেটিভ ফোর্স বা সংরক্ষণশীল বল কি? আমরা এর আগে এগুলো নিয়ে আলোচনা করছি এই চ্যাপ্টারে। তোমার গ্র্যাভিটি একটা কনজারভেটিভ ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স, দেন ইলাস্টিক ফোর্স একটা কনজারভেটিভ ফোর্স। তো এগুলো হচ্ছে আমাদের কনজারভেটিভ ফোর্স, আর এইসব ফোর্সের কারণে শুধুমাত্র বিভব শক্তি পসিবল। যেমন ফ্রিকশনের ক্ষেত্রে আমরা বিভব শক্তি পাই না, কারণ কি ফ্রিকশন একটা কনজারভেটিভ ফোর্স না, এটা একটা ডিসিপেটিভ ফোর্স বা অসংরক্ষণশীল বল। তো শুধুমাত্র ওই সংরক্ষণশীল বলগুলোর ক্ষেত্রে বিভব শক্তি হয়। মাথায় খুব ভালোভাবে গাইতে নাও যে বিভব শক্তি সবসময় হয় না, শুধুমাত্রই সংরক্ষণশীল বলগুলোর ক্ষেত্রে হয়। অনেকের বিভব শক্তি নিয়ে অনেক মিসকনসেপশন আছে যে বিভব শক্তির মানে মনে হয় এমজিএইচ। তো প্রথমত এই এমজিএইচ যে বিভব শক্তিটা লিখে, এটা একমাত্র, এটার ভিতরে অনেকগুলো ভুল আছে। প্রথমত এটা হচ্ছে শুধু বিভব শক্তি, এটা হচ্ছে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। দ্বিতীয়ত ফর্মুলা, এটা অ্যাকচুয়াল ফর্মুলা না, অ্যাকচুয়াল ফর্মুলা এরকম হয় mgh বাই 1 প্লাস h বাই r, এরকম কিছু একটা হয়। ওকে, তো যাই হোক, এগুলো আমরা দেখবো এই চ্যাপ্টারে। আর এইটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, এর এর এছাড়াও আমাদের অন্যান্য পটেনশিয়াল এনার্জি আছে। তো গতিশক্তি যেমন হাফ এম ভি স্কয়ার শুধুমাত্র, বিভব শক্তি কিন্তু এরকমটা না যে এম জি এস মানে বিভব শক্তি। বিভব শক্তি এক একটা কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে এক এক রকম ভাবে বের করতে হয়, আর বের করার ফর্মুলা কি, এই যে এটা। ওকে, তো নোট দাও, নোট দিয়ে লেখো। এক নাম্বার লেখো বিভব শক্তি, বাংলায় লিখি, বিভব শক্তি শুধুমাত্র সংরক্ষণশীল বলের ক্ষেত্রে
প্রযোজ্য। দেখছো, বিভব শক্তি শুধুমাত্র সংরক্ষণশীল বলের ক্ষেত্রে প্রযোজ্য। 2 নম্বরে লেখো বিভব শক্তি প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল হলেও বিভব শক্তির পরিবর্তন প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল নয়। তো এই দুইটা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, রিমেম্বার করতে হবে। সেটা হচ্ছে বিভব শক্তি শুধুমাত্র সংরক্ষণশীল বলের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা আমি একটু আগে বললাম যে কনজারভেটিভ ফোর্স ছাড়া পটেনশিয়াল এনার্জি এক্সিস্ট করে না। দ্বিতীয়ত বলছিলাম যে হচ্ছে বিভব শক্তি প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল হলেও বিভব শক্তির পরিবর্তন প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল না। কারণ এটা আমি কি বললাম, এটা নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। দেখি আমি বলি, আমি তোমাকে বলতেছি যে এটা ভূমিতে একটা টেবিল আছে, এটা একটা টেবিল, টেবিলের উপরে একজন মানুষ দাঁড়ানো আছে, একটা বই আছে, হ্যাঁ, আবার ভূমিতে একটা মানুষ দাঁড়ানো আছে। এখন এই ব্যক্তির এর সাপেক্ষে এর বিভব শক্তি কত? 0। কিন্তু এর সাপেক্ষে এই লোকের সাপেক্ষে এর বিভব শক্তি কত হবে? mgh না? এ বলবে কি এর বিভব শক্তি 0, কারণ এর থেকে এর হাইট কত? কোনো হাইটে নেই, আমার সামনে আছে একদম, যে এখানে এ তো ভাববে যে এখানেই আছে, হ্যাঁ। তাহলে এর সাপেক্ষে এর বিভব শক্তি 0, কিন্তু এই এর লোকের সাপেক্ষে এর বিভব শক্তি আবার mgh। তো দেখছো, বিভব শক্তি প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করতে, এর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে এই হাইটে আছে, এর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে 0 হাইটে আছে। কিন্তু বিভব শক্তির পরিবর্তন, যেমন এখান থেকে এখানে যাইতে যে পরিবর্তনটা বিভব শক্তি, এটা কত হয় আমরা জানি যে mgh হয়। তো এই পরিবর্তনটা এও যে বলবে, এই ব্যক্তিও সেটাই বলবে, দুজনের ক্ষেত্রে দুজনই সেম বলবে যে বিভব শক্তি পরিবর্তন এখানেও mgh হয়েছে, এখানেও mgh হয়েছে। এও যখন দেখবে যে এটা নিচে থেকে এখানে আসতেছে বিভব শক্তি পরিবর্তন mgh, এই ব্যক্তিও যখন দেখবে যে এখান থেকে এখানে আসতেছে বিভব শক্তি পরিবর্তন mgh। এটাই বলা হচ্ছে যে বিভব শক্তি প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল হলেও বিভব শক্তির পরিবর্তন প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভরশীল নয়। আস্তে আস্তে আরো কনফিউশন ক্লিয়ার হবে, মাথায় অনেক এখন ডাউট আসতে পারে যে কি হচ্ছে না হচ্ছে। যখন এই লেকচারটা শেষ হবে আপাতত মনে করো যে সবগুলো ডাউটই তোমার ক্লিয়ার হবে, আপাতত একটু ধৈর্য ধরো। তো যা যা বলতেছি শুনো আর তুলতে থাকো, সবকিছুই ক্লিয়ার হবে। আর কোনো ডাউট থাকলে এরপরও তুমি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ওকে, তো আমাদের সিলেবাসে মোটামুটি বিভব শক্তি ইউ এটা 3 ধরনের হয়। একটা গ্রাভিটেশনাল, আর এটা হচ্ছে ইলেকট্রিক বা ইলেকট্রোস্ট্যাটিক, আর একটা হয় তোমার ইলাস্টিক। মোটামুটি এই 3 ধরনের পটেনশিয়াল এনার্জি নিয়ে আমাদের আলোচনা আছে। তো ইলাস্টিকটা কার ক্ষেত্রে হয়? যে স্প্রিং টিস্প্রিং এগুলোর ক্ষেত্রে হয়। ইলেকট্রোস্ট্যাটিক স্থির তৈরিতে দেখবো, গ্র্যাভিটেশন অধ্যায়ে আবার দেখবে এগুলো নিয়ে। তো আমি 3টার ক্ষেত্রে জাস্ট ফর্মুলাটা লেখা দিই, তুমি হচ্ছে মনে রাখতে পারো চাইলে। এটার ক্ষেত্রে বিভব শক্তির ফর্মুলা -gm/m/r। এই ক্ষেত্রে বিভব শক্তির ফর্মুলা 1/4πε0 q1 q2/r। এই ক্ষেত্রে বিভব শক্তির ফর্মুলা হাফ কে এক্স স্কয়ার। তো দেখছো গতিশক্তির যেমন অলওয়েজ একটাই ফর্মুলা ছিল, বিভব শক্তির ক্ষেত্রে এরকম একটা একরকম। এখানে দেখছো আবার নেগেটিভও চলে আসছে। তো যাই হোক, এগুলো আমরা কেন দেখবো আস্তে আস্তে, যে কেন নেগেটিভ হচ্ছে কেন পজিটিভ হচ্ছে, এই লেকচারে দেখবো না, বাট ওই চ্যাপ্টার গুলোতে আমরা দেখবো যে কাহিনী কি অ্যাকচুয়ালি। তো বিভব শক্তি এই যে এমন না যে আজকে আলোচনা শেষ, বিভব শক্তি আলোচনা আমরা আস্তে আস্তে পাবো আরো। ওকে, তো এখন আমাদের এই চ্যাপ্টারে মেইনলি আলোচনা হবে যে এইটা নিয়ে, গ্র্যাভিটেশনাল এই চ্যাপ্টারের মোটামুটি আলোচনার বিষয়। কারণ আমরা গ্র্যাভিটেশনের ফর্মুলাটা অন্তত আমরা জানি, এবং গ্র্যাভিটেশন নিয়ে হালকা পাতলা পড়াশোনা আমাদের ফার্স্ট পেপারে আছে। তো এই চ্যাপ্টারে আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি রিলেটেড পড়াশোনা করব। আচ্ছা,
তো হেডিং দাও গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। ওকে, সাপোজ ধরো এটা আমার পৃথিবী, হ্যাঁ, এটা আমার পৃথিবী, এটা পৃথিবীর সেন্টার, এর ভর এম। আমি এখানে এখান থেকে একটা বস্তুকে এখানে সাপোজ নিয়ে আসতেছি, হ্যাঁ, সেটা হচ্ছে কেন্দ্র থেকে স্মল আর দূরত্বে। তাহলে এই ক্ষেত্রে আমার পটেনশিয়াল এনার্জি কি হবে? নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। হ্যাঁ, নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই কনজারভেটিভ ফোর্স। তো এইখান থেকে এখানে নিয়ে আসতে, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। তো আমার এখান থেকে এখানে আমরা যেটা পটেনশিয়াল এনার্জিটা, আচ্ছা এটা জিনিস মাথায় রাখবা, এটা খাতায় লেখা রাখো নোট দিয়া, যে পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমরা কখনো অ্যাবসলিউট ভ্যালু বের করতে পারি না। দেখো, পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমরা কখনোই অ্যাবসলিউট ভ্যালু বের করতে পারি না, আমরা শুধুমাত্রই পরিবর্তন হিসাব করতে পারি। পটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমরা কখনোই অ্যাবসলিউট ভ্যালু হিসাব করতে পারি না, আমরা শুধুমাত্রই পরিবর্তন হিসাব করতে পারি। তো এইখান থেকে এখানে আসছে, তাহলে এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। তো এই ক্ষেত্রে তোমার যে বিভব শক্তিটা হবে এখান থেকে এখানে আনতে, এটা হচ্ছে তোমার কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক ডানের নেগেটিভ মান। এখন কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক ডানের নেগেটিভ মান, এখন এখানে কনজারভেটিভ ফোর্সের মান কত? এটা হচ্ছে তোমার মহাকর্ষ বল। এগুলো নিয়ে তুমি মহাকর্ষ অধ্যায় প্লেলিস্ট দেখলেই পাবা, এখানে খুব ভালোভাবে আলোচনা করা হয়েছে। তো এই ইনিশিয়াল পয়েন্টটাকে যদি আমরা অসীম ধরি, ধরলাম অসীম, আর এই অসীমে আমরা কি করি? অসীমে আমরা ধরি যে পটেনশিয়াল এনার্জি জিরো ধরি। এটা আমরা ধরে রাখি যে অসীমে পটেনশিয়াল এনার্জি জিরো, ইউ ইনফিনিটি ইজ ইকুয়ালস টু জিরো যদি ধরি, তাইলে আমার এখান থেকে আর ডিস্টেন্স দূরে বিভব শক্তির ফর্মুলাটা সেই রকম। এটা ডেরিভেশনটা দেখাইলাম না, তুলে নাও, মাইনাস জিএমএম বাই আর। যদি ডেরিভেশন দেখতে চাও মহাকর্ষের প্লেস দেখো, গ্র্যাভিটেশনের প্লেস দেখলে পাই যাবে। তাহলে এইটা কখন আসছে? যখন আমি অসীমে বিভব শক্তিটাকে শূন্য ধরছি। হ্যাঁ, ওকে, তাহলে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জির ফর্মুলা। আচ্ছা, এইবার হেডিং দাও চেঞ্জ ইন gravitational potential energy, change in gravitational potential energy. Suppose আমি এটা একটু মিশাইলাম, এটা পৃথিবী ব্যাসার্ধ আর, ধরলাম ভূমি থেকে একটা বস্তুকে এই উচ্চতায় নিয়ে গেলাম, এটা ইনিশিয়ালি ছিল, এটা ফাইনালি এখানে নিয়ে গেলাম। তাইলে বলা হচ্ছে যে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি বা ডেল ইউ ইকুয়ালস টু হোয়াট? এটা কি আমি ইউএফ মাইনাস ইউআই ধরতেছি। ইউএফ কি? এইচ উচ্চতায় না? তাহলে এইচ উচ্চতায় বিভব শক্তি কত হবে? মাইনাস জি স্মল আর কত? আর প্লাস এইচ। এখানে স্মল আর মানে কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব বোঝাচ্ছে, সেন্টার থেকে ডিস্টেন্স। তাহলে এই বিন্দুতে সেন্টার থেকে ডিস্টেন্স কত? আর প্লাস এইচ না? আর ইনিশিয়ালি কোথায় ছিল? ভূমিতে ছিল, কত হবে? জি এম এম বাই আর। তাহলে আমি যদি এটার হিসাব করি, আমি কি করতে পারি? এখানে কমন নিয়ে এলসিএম করতে পারি, লসাগু করলে আসবে কত? আর ইন্টু আর প্লাস এইচ। হ্যাঁ, আর নিলে কত? আর প্লাস এইচ মাইনাস আর। তাহলে আমি যদি এই পাশে লিখি জি এম এম এইচ এইচ বাই আর ইন্টু আর প্লাস এইচ। আচ্ছা, আবার আমরা কি জানি দেখো, এইটুকু তো আমরা জানি যে জি এম এম বাই আর স্কয়ার, এটা হচ্ছে ভূপৃষ্ঠে কোনো বস্তু যে বলটা লাভ করে এইদিকে, এটাই ওজন না? এম জি। তাহলে আমি এইটাকে আমি কি লিখতে পারি? এই পুরোটাকে এম জি লিখতে পারি। আচ্ছা, জি এম বাই আর স্কয়ার, আর একটা আর দরকার, তাই না? তাহলে আমি এখানে একটা আর স্কয়ার নিলাম, এখানে একটা আর স্কয়ার দিলাম। হ্যাঁ, তাহলে এই পুরোটাকে আমি লিখতে পারি এম জি। হ্যাঁ,
আচ্ছা, এখন এইখানে এই এমজি হইলো, এইচ হইলো, আর এখানে কি থাকলো আর স্কয়ার বাই আর ইন্টু আর প্লাস এইচ। এই একটা স্কয়ার একটা আর কাটলাম, কাটলে কি থাকে উপরে আর নিচে আর বাই আর প্লাস এইচ, তাহলে এমজি এইচ, এই আরটা নিচে আসলে কি হবে 1 বাই আর প্লাস এইচ বাই আর, এম জি এইচ 1 বাই 1 প্লাস এইচ বাই আর। তাহলে ফর্মুলাটা কি আসলে আলটিমেটলি এম জি এইচ ভাগ 1 প্লাস এইচ বাই আর। এটা হচ্ছে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জির অ্যাকচুয়াল ফর্মুলা, যেটা আমরা এতদিন জানতাম না। এম জি এইচ ভাগ 1 প্লাস এইচ বাই আর, যেটাকে আমরা শুধু এমজিএস পড়তাম। তার মানে এতদিন আমরা যেটা শিখছি যে বিভব শক্তি কত এমজিএস, প্রথমত এটা বিভব শক্তি না, এটা হচ্ছে চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি। অ্যাকচুয়ালি বিভব শক্তি যে এটা কি আমাদের চেঞ্জ ইন পটেনশিয়াল এনার্জি, আর এটা ফর্মুলা কি এমজিএইচ বাই 1 প্লাস এইচ বাই আর। এখন ওইটা তাইলে আমরা কেমনে ইউজ করতাম, যেহেতু ভুলটা তো আর ইউজ করা আমাদেরকে শিখাবে না। হ্যাঁ ওইটাও কারেক্ট, বাট কন্ডিশন আছে, দেখাচ্ছি। তো আমি এটা মিশাইলাম, হেডিং দাও যে স্পেশাল কেস। ফর স্মল হাইটস, মানে স্মল হাইট মানে কি এইচ এর মান যখন ধরো 100 মিটার, 200 মিটার, 500 মিটার, 1 কিলোমিটার, এরকম এগুলোর জন্য, মানে যখন এইচ লেস লেস দেন আর, এই আর এর মান কত, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, যখন এই এইচ 200, 400, 500, 1 মিটার, 1000 মিটার এই পর্যন্ত, এটা কি অনেক ছোট না? তখন আমি কি বলতে পারি যে হচ্ছে এই এইচ বাই আর টেন্স টু জিরো, মানে এটা জিরোর কাছাকাছি, মানে প্রায় ইকুইভ্যালেন্ট জিরোই হয়, একদম প্রায় জিরো হয়। তাহলে তখন আমি ডেল ইউ ইকুয়ালস টু কি বলতে পারি, mgh বাই 1 প্লাস এইচ বাই আর, এটা কত জিরো, তাহলে কত থাকতেছে mgh। তাহলে এই ফর্মুলা অ্যাপ্লিকেবল অনলি ফর স্মল হাইটস। হ্যাঁ ঠিক আছে, ওকে। তো আমি যেটা ম্যাথ করলে আরো কনসেপ্টটা ক্লিয়ার হবে আমাদের। কোশ্চেনটা হচ্ছে যে বলা হচ্ছে ভূমি থেকে একটা বস্তুকে 60 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, তো বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? কোশ্চেন হচ্ছে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, তো এই ধরনের কোশ্চেন গুলো আমরা সলভ করার অনেকগুলো পদ্ধতি জানি। প্রথমত বেগের ফর্মুলা দিয়ে করতে পারি, এই ফর্মুলা ইউজ করতে পারি, মেথড অন ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এটা ইউজ করে করতে পারি। হ্যাঁ, তো আমি এটা করবো না, মেথড 2 করবো, আমরা যেটা 9 10 শিখছি মেথড 2। আর একটা হচ্ছে এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু এনার্জি ফাইনাল। তো এনার্জি ইনিশিয়াল কি, এখানে কি এই ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট সর্বোচ্চ উচ্চতা ধরো, তাহলে ইনিশিয়ালি এর গতিশক্তি কত, হাফ এম 60 স্কোয়ার, বিভব শক্তি কত, 0। ফাইনালি এর গতিশক্তি কত, 0, বিভব শক্তি কত, এম জি এইচ। তো আমি যে লাইনটা লিখলাম, তুমি জানো এটা লাইনটা অ্যাকচুয়ালি ভুল লাইন লিখছি। বলো তো ভূমিতে কোনোভাবে এর বিভব শক্তি 0? আমি যে এইভাবে যদি ম্যাথটা করি অ্যান্সার ঠিকই মিলবে, কিন্তু আমরা ভুল করতেছি, অ্যাকচুয়ালি আমরা ভুল করতেছি। তো এখানে সমস্যাটা কি, এখানে আমরা ভূমিতে বিভব শক্তি কখনো 0 না। হুম, ওকে, তাহলে এটা করার অ্যাকচুয়াল মেথড কি? তো এটা তো যেহেতু ভুল আমি মিশাইলাম, এটা আমি অ্যাকচুয়ালটা দেখাই। ধরলাম ভূমিতে বিভব শক্তি কত, ইউআই। হ্যাঁ, 0 প্লাস ইউএফ, এই উচ্চতায় বিভব শক্তি। হ্যাঁ, ওকে, তাহলে এখানে কত আসে, হাফ এম 60 স্কোয়ার ইকুয়ালস টু ইউএফ মাইনাস ইউআই, মানে কি ডেল ইউ, যেটা বিভব শক্তির পরিবর্তন। আর বিভব শক্তির পরিবর্তনের আমরা ফর্মুলা জানি যে mgh, তাই না, স্মল হাইটের জন্য। তাহলে এখানে লিখলাম, তাহলে কত, হাফ
এম 60 স্কোয়ার ইকুয়ালস টু এম জি এইচ, এম বাদ, তাহলে হাফ ইন্টু 60 স্কোয়ার গুণন 0.5 ভাগ 9.8, তাহলে এইচ এর মান কত আসে? 183.67 মিটার। এখন আমি এটা ইউজ করলাম, এটা দিয়ে অ্যান্সার আসবে, সমস্যা নাই, কিন্তু বেশি অ্যাকুরেট যদি অ্যান্সার আনতে চাও তাহলে ইউজ করতে হবে কোনটা? ওই যে এইটা, এই যে 1+h/r টা। তো আমি এইটাও ইউজ করতে পারি, করলে এই যে একদম কাছাকাছি অ্যান্সার আসবে। ধরো আমি ওইটাও যদি ইউজ করতাম তাহলে এরকম হইতো। আর এর মান কত? 6400 কিলোমিটার, তাই না? তাহলে মিটারে করে দিলাম, এটা 10⁻³ হ্যাঁ। ওকে, তো এখান থেকে আমি এম বাদ যাবে, এখন হিসাব করতে হবে। তো আমি এটা সলভার দিয়ে হিসাব করব। আশা করি তোমরা সলভারের ইউজ জানো। সলভারের ইউজটা তোমাদেরকে দেখাচ্ছি, এক লাইনে আমি পুরো ম্যাথটা করতে পারবো। সেটা হলো এই যে কিছুটা এরকম। আমি ক্যালকুলেটারে প্রথমে হোমে যাব, হোমে যেয়ে ইকুয়েশনে যাব। ইকুয়েশন কোথায়? এই যে আমার ইকুয়েশন, ইকুয়েশনে এই যে সলভারে যাব, সলভারে যে ইকুয়েশনটা বসাবো, তাহলে কত আসছে? 0.5 গুণন 60 স্কোয়ার ইকুয়ালস টু, তো ইকুয়াল চিহ্নটা এই যে এখানে শিফট ইকুয়াল জিএইচ 9. আচ্ছা উপরে একটা ইয়া হবে, হ্যাঁ 9.8 গুণন এইচ। এখন এইচটাই কি আমার সলভ করতে হবে না? তো এইচ এর জায়গায় আমার এক্স বসাইতে হবে, এক্স ভাগ 1 প্লাস এক্স বাই 6400 3। তো এইটা হচ্ছে আমার ইকুয়েশন। এখানে সলভ করলে, এক্সিকিউট করলে এই যে আসছে 183.67। দেখছো দুইটাই সেম আসলো আমার, কারণ এটা খুবই অল্প হাইটের ছিল। আমি 60 বেগে নিক্ষেপ করছি, এটা তার খুব বেশি উচ্চতায় উঠবে না, বোঝা যাচ্ছে। তো আমি যদি দুই ক্ষেত্রে সলভ করি, এটাই আসলো 183.67 মিটার। কোনো সমস্যা নেই এই ম্যাথে। সমস্যাটা তৈরি হয় কখন দেখি। এই বেগটাই যখন 60-এর জায়গায় ধরো হবে 3000 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি যদি এই শুধু এমজিএস ইউজ করি, তাহলে কি আসবে? যে হাফ এম 3000 স্কোয়ার। আমি আর ওই যে এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু এনার্জি ফাইনাল, আচ্ছা ওই ভালোভাবেই করি। এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু এনার্জি ফাইনাল। ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি কত? হাফ এম 3000 স্কোয়ার প্লাস বিয়োগ শক্তি ইনিশিয়াল, কাইনেটিক এনার্জি 0, বিয়োগ শক্তি ফাইনাল। তাহলে হাফ এম 3000 স্কোয়ার ইকুয়ালস টু ডেল ইউ। ডেল ইউ মানে কি? এম জি এইচ। আমি যদি এটা দিয়ে করি, যদিও ভুল আসবে, কারণ কি 3000 মিটার/সেকেন্ড থেকে একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, ও কত হাইটে উঠবে তোমার গেস করা যায়? ও অনেক উপরে উঠবে না? 10-15 কিলোমিটার তো উঠতেই পারে আরামসে। তো দেখি এটা করলে আসে কত? 3000 স্কোয়ার আলহামদুলিল্লাহ, এটা করলে আসে ভাগ 459.18 কিলোমিটার। 459.18 কিলোমিটার আসে, যেটা আমার ভুল সলিউশন। কারণ কি আমরা এখানে এমজিএস ইউজ করছি, এখানে এমজিএস ইউজ করা যাবে না, এখানে ইউজ করতে হবে এই যে এইটা। এখন আমি যদি ওইভাবে করি, এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু এনার্জি ফাইনাল, ইনিশিয়ালি কাইনেটিক এনার্জি হাফ এম 3000 স্কোয়ার প্লাস 0 প্লাস ইউ এফ। তাহলে এখানে কত? হাফ এম 3000 স্কোয়ার ইকুয়ালস টু ইউ এফ কত? এম জি এইচ বাই 1 প্লাস এইচ বাই আর। এম বাদ, তাহলে 3000 স্কোয়ার ভাগ 2 সমান সমান কত? 9.8 গুণন এইচ ভাগ 1 প্লাস এইচ ভাগ 6400 গুণন 10⁻³ হ্যাঁ। তো এইটা আমাদের এখান থেকে এস এর মান সলভ করতে হবে। আমি আবার এগেন সলভার দিয়ে যদি সলভ করি, তোমরাও সলভার দিয়ে সলভ করার চেষ্টা করো। এটা করি 5 গুণন 3000 স্কোয়ার ইকুয়ালস টু 9.8 গুণন 1 প্লাস শিফট
এটা করলে আসবে 494 কিলোমিটার। তাহলে এইচ কত আসলো? 494.67 কিলোমিটার। দেখছো কত ডিফারেন্স? কোথায় 459, কোথায় 494। তো এই ধরনের অঙ্কগুলো আমাদের মহাকর্ষ অধ্যায়ও আছে। আশা করি এই অঙ্কগুলো বুঝছো। তো এই অঙ্কগুলো আসলে এইভাবে সলভ করতে হবে। হ্যাঁ, সলভ করার আরো পদ্ধতি আছে। আরো তুমি যদি এটাকে ধরতা, তাহলে এটাকে যে মাইনাস জি এম এম বাই আর, আবার এটাকে লিখতে হতো মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ, দেন ওই যে ওইটা করতে হতো। বাট ওইভাবে দরকার নেই, তুমি এইভাবেই করবা। দেন বিয়োগ করে এই ফর্মুলাই আসতো আলটিমেটলি। বাট আমরা এইভাবেই করবো ডাইরেক্ট। আর এইভাবেই করা শিখবো আমরা মহাকর্ষ অধ্যায়ে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো বিয়োগ শক্তি নিয়ে আপাতত আশা করি আমাদের এখন অনেকগুলো কনসেপ্ট বা অনেকগুলো ডাউট ক্লিয়ার হয়েছে। এখন লাস্ট টপিক আজকের এই লেকচারের, সেটা হচ্ছে আমরা 9-10 একগুলো অঙ্ক শিখছিলাম যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে, মানে 3 গুণ হবে, বা গতিশক্তি বিভব শক্তির 2 গুণ হবে। তো এই ম্যাথগুলা আমরা এখন শর্টকাটে করা দেখবো। তো ঠিক আছে, 9-10 আমরা যে ম্যাথগুলো শিখছিলাম যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির 3 গুণ হবে, 4 গুণ হবে, এই ম্যাথগুলো আমরা 9-10 অনেক লেন্দি ভাবে করছি। এক লাইনে এখন করা দেখবো। ওকে, তো একটা কোশ্চেন তুলি, হেডিং দাও যে আচ্ছা কোশ্চেন তুলি ডাইরেক্ট। কোশ্চেনটা হচ্ছে যে একটা বস্তুকে ভূমি থেকে 60 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হয়েছে। দিয়া বলা হচ্ছে যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, ইপি ইকুয়ালস টু 2 বলছে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। ওকে, আচ্ছা, এখানে একটাই জাস্ট জিনিস মাথায় ঢুকাইতে হবে যে এটা মাথায় রাখবে যে সর্বোচ্চ পথে, সফল পথে, এখান থেকে এই মাথা পর্যন্ত, সর্বোচ্চতা পর্যন্ত প্রত্যেকটা বিন্দুতে এই টোটাল এনার্জি সেম থাকবে না। সর্বোচ্চ উচ্চতায় যে টোটাল এনার্জি, এটা কি এইখানকার টোটাল এনার্জির সমান। তাহলে আমি বলতে পারি টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি হাফ এম 60 স্কোয়ার, এটা পুরো পথেই সেম থাকবে। ওকে, তো বলছে কত উচ্চতায় বৃহস্পতি গতিশক্তির দ্বিগুণ। ওকে, তাহলে আমি একটা ফর্মুলা কি আমি জানি, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি থেকে টোটাল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, ওকে। তো টোটাল এনার্জি দেখি, টোটাল এনার্জি হচ্ছে তোমার কত, এটা তো আমি জানি যে হাফ এম 60 স্কোয়ার। কাইনেটিক এনার্জি কত, এই বিন্দুতে ধরলাম যে এইচ উচ্চতায়, হ্যাঁ, এইচ উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ। তাহলে এইচ উচ্চতায় বিভব শক্তি কত? এমজিএইচ। আর গতিশক্তি কত? যেহেতু দ্বিগুণ বিভব শক্তি গতিশক্তি, তাহলে গতিশক্তি কত হবে? হাফ এমজিএইচ, তাই না? যেহেতু বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে বিভব শক্তি যদি এমজিএস হয়, গতিশক্তি কত হবে? হাফ এমজিএস হবে না? ইকে ইকুয়ালস টু কি আসবে? হাফ ইপি। ওকে, তাহলে এম 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 কাটা, তাহলে 3/2 জি এইচ ইকুয়ালস টু 60 স্কোয়ার/2। তাহলে এখান থেকে এইচ ইকুয়ালস টু কত আসতেছে? 2 কাটা, 60 স্কোয়ার/3/9.8, 122.44 মিটার। ঠিক আছে, একদম ইজিলি বের করে ফেললাম। আচ্ছা, আর একটা অঙ্ক দেখি। বলা হচ্ছে একটা বস্তু ভূমি থেকে ধরো 100 মিটার উচ্চতায় আছে। বলা হচ্ছে কত উচ্চতায় এবার বলছে গতিশক্তি বিভব শক্তির 3 গুণ, কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির 3 গুণ হবে। ওকে, তাহলে এখানে আমরা আবার ওই যে ফর্মুলা অ্যাপ্লাই করি, টি টোটাল এনার্জি ইকুয়ালস টু কি কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। তো ধরলাম যে এইখানে এই বিন্দুটাতে এই উচ্চতায় এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে, হ্যাঁ, যে গতিশক্তি গতিশক্তি বিভব শক্তি 3 গুণ। ওকে, তাহলে এই বিন্দুতে টোটাল এনার্জি কত? এখানে যে এনার্জিটা ছিল, এখানে যে এনার্জিটা ছিল, ওইটাতে এই বিন্দুর এনার্জি টোটাল এনার্জি। এখানে টোটাল এনার্জি আর এখানে টোটাল এনার্জি তো সেম।
এখানে টোটাল এনার্জি কত ছিল mg ইন্টু 100, তাই না? mg গুণন 100, এটাই এই বিন্দুতে। আচ্ছা, এখন তাহলে এই বিন্দুতে বিভব শক্তি কত? বিভব শক্তি কত? mg ইন্টু h। আর গতিশক্তি এই বিন্দুতে, গতিশক্তি হচ্ছে বিভব শক্তির 3 গুণ, তাহলে কত হবে 3mg ইন্টু h। mg 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 বাদ, তাহলে 100 ইকুয়ালস টু কত 4h, h ইকুয়ালস টু 25 মিটার। তো দেখছো কত শর্টকাটে ইজিলি আমরা 9-10 এর এই কনসেপ্টটা করে ফেললাম। 9-10 আমরা কত মানে লেন্দি ভাবে শিখছি। আশা করি 9-10 এর কনসেপ্টটা তোমাদের এখনো মাথায় আছে, বাট এখন থেকে এই ধরনের অঙ্ক আসলে এইভাবে করবো। আর এই অঙ্কগুলো এখন এমসিকিউতেই আসে, সো টাইম নষ্ট করার কোনো দরকার নেই। আর এটা একদম ভালো একটা মেথড। হ্যাঁ, ওকে। তো আজকে আমাদের গতিশক্তি বিভব শক্তির লেকচার এই পর্যন্তই। এই লেকচারগুলো খুব ভালো করে দেখবা আর নোট করবা। হ্যাঁ, এইভাবে তোমার লেকচারগুলো আসলে কোনো জায়গায় পড়ানো হয় না, তো আশা করি তোমরা ভালোভাবে বুঝছো। আল্লাহ হাফিজ।